প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খান, কুমারখালী, কুষ্টিয়া। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের গণিত ক্লাস নেব। মুনাফা, শ্রেণী অষ্টম, বিষয় গণিত। তাহলে কি বলেছি শিক্ষার্থীরা, আজকে কি বিষয় ক্লাস হবে? মুনাফা। তো আমাদের মুনাফা সম্পর্কে জানতে হবে। আজকের পাঠ শিরোনাম হচ্ছে মুনাফা। তো আসলে আমরা যে বিষয়ে জানি না কেন, প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনের সাথে কিন্তু জড়িত। মুনাফাটা কি আমাদের এটা আগে জানতে হবে। মুনাফা কাকে বলে, মুনাফা শব্দের অর্থ কি, এটা যদি তোমরা বোঝো তাহলে তোমরা কিন্তু সহজেই যে জিনিসটা বুঝবা তার সমাধান সহজেই দিতে পারবা, কিন্তু যদি না বোঝো সেটা কিন্তু দিতে পারবা না। তোমরা তো মুনাফা শব্দের অর্থ হচ্ছে লাভ, আমরা লাভ বুঝি। তোমাদের বাসায় এক জায়গাতে তোমার আব্বু কলা বিক্রি করতে গিয়েছে, হয়তো একজনের থেকে কলাটা কিনছে 100 টাকা দিয়ে, 100টি কলা। সেই কলাটা সে 150 টাকা বিক্রি করে আসে, বললো আজকে আমার 50 টাকা লাভ হয়েছে। এই লাভটাই হচ্ছে মুনাফা। তাহলে যখনই মুনাফা কথা লেখা থাকবে তখন আমরা কি বুঝবো যে মুনাফা শব্দের অর্থই লাভ। তাহলে এখানে লাভ আর ক্ষতি দুইটা জিনিস আছে। ক্ষতি মানে কি? ক্ষতি হচ্ছে আমরা ইংলিশ ভাষার সাথে পরিচিত, কিন্তু লস মানে ক্ষতি, মানে লাভ হয়নি। সে ওই 100 টাকার কলা হয়তো সে বিক্রি করতে পারে না, বিক্রি করছে কত? 80 টাকা দিয়ে। তখন সে জিতলো না ঠকলো? সে ঠকেছে। কয় টাকা ঠকেছে? 20 টাকা ঠকেছে। আর এই 20 টাকাই তার কি হয়েছে? ক্ষতি হয়েছে। তো আমাদের আগে লাভ বের করতে হলে তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম শিক্ষার্থীরা, যে দাম দিয়ে কিনেছি তার চেয়ে বেশি দাম দিয়ে যখন বিক্রি করব তখন আমার কি হবে? লাভ হবে। তাহলে আমরা এই সূত্রটা এইভাবে লিখতে পারি যে মুনাফা, লাভ মানে তো মুনাফা, তাই না? তাহলে মুনাফা সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আচ্ছা, এখন হচ্ছে বিক্রয় মূল্য। দেখো, ভাষা যদি না বোঝো কিছুই পারবে না। এখন বলা হচ্ছে বিক্রয় মূল্য। অনেকে কিন্তু বিক্রয়টা কি জানে না। গ্রামে বাস করো অনেকে শহরে। বিক্রয় কথা হচ্ছে কি? বেচা। আমরা নিজের আঞ্চলিক ভাষায় কি বলি? এটা বেচে আসে। বেচাটাই কি? বিক্রয় করা, মানে নিজের জিনিসটা আরেকজনের কাছে টাকার বিনিময়ে দিয়ে দেওয়া হয় সেটা। তাহলে বেশি দাম দিয়ে বিক্রি করব আর কম দাম দিয়ে কিনবো, তখনই আমাদের মুনাফা হবে। তাই দেখো, মুনাফা সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন আমি বলেছিলাম সে বিক্রি করেছে কত দিয়ে? 120 টাকা দিয়ে। কিনেছিল কত দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে তার লাভ কত হয়েছে? এখানে মাইনাস করলে কত হয়? 20 টাকা লাভ হয়। এটা হচ্ছে মুনাফা তার 20। তাহলে একইভাবে তোমরা কিন্তু নির্ণয় করতে পারো ক্ষতি কি হবে। মাথা খাটাও। এখানে ক্ষতি যখন হবে তখন নিশ্চয় যে দাম দিয়ে বিক্রি করব তার চেয়ে বেশি দাম দিয়ে আমরা কিনবো। বেশি দাম দিয়ে কিনেছি আর কম দাম দিয়ে বিক্রি করেছি, তখন কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে আমরা ক্ষতি সমান কি লিখতে পারি? ক্ষতি সমান আমরা এখানে বলতে পারি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখন কেনা ছিল কত দিয়ে? 100 টাকা দিয়ে। আর ক্ষতিতে যখন বিক্রি হবে তখন সেটা বিক্রি করেছে 80 টাকা দিয়ে। তাহলে এখানে ক্ষতি হলো কত? 20 টাকা। এই হচ্ছে মেন জিনিস। লাভ আর ক্ষতি সম্পর্কে একটা ধারণা তোমাদের দেওয়া হবে। এখন আমি যাব মূল পর্বে। লাভটা কিসের থেকে হবে? আমরা তো যে কোনো ব্যবসা করব তারপরেই লাভটা হবে, তাই না? তাহলে ব্যবসা করতে গেলে আমাদের কি দরকার হবে? ব্যবসা করতে গেলে আমাদের আগে সর্বপ্রথমে একটা টাকা খরচ করতে হবে। যে জিনিসটা আমি কিনবো
একটা ব্যবসা করার জন্য আমি যদি একটা দোকান দিই কিংবা একটা গরু কিনি, গরু কিনলাম 20,000 টাকা দিয়ে, তার মানে ওই 20,000 টাকা দিয়ে ব্যবসাটা আমি শুরু করেছি, গরুটা মানুষ করেছি, কিংবা এক সপ্তাহ পর আরেকজনের কাছে বিক্রি করলাম 30,000 টাকা দিয়ে, তাহলে এখান থেকে একটা মুনাফা বের হলো। তো আমরা আমাদের জীবনে দরকার কি জন্য? বিভিন্ন হিসাব নিকাশে লাভ ক্ষতি বের করার জন্য এই অধ্যায় সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা এখানে এখন মেন আলোচনায় আসি, যে কথা বললাম যে ব্যবসায় আমরা টাকা লাগাচ্ছি, সেই টাকাকে কি বলবো? ব্যবসায় যে টাকাটা আমরা লাগাবো, শুরুতে যে টাকা দিয়ে ব্যবসা শুরু করব, সেই টাকাকে আমরা বলবো আসল। সেই টাকাকে কি বলবো? আসল। মানে যে টাকা আসল বা মূলধন, আসল বা কি বলবো? মূলধন বলবো। মানে যে টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করতেছি তাকে কি বলতে পারি? মূলধন বা আসল। তাহলে তোমরা আসল হচ্ছে, আসল জানলে, আসলকে আমরা অঙ্কে সূত্রে আসল পি দ্বারা আমরা এই অঙ্কের একটা মুনাফার অধ্যায়ের অঙ্কে একটা সূত্র প্রয়োগ করে অঙ্ক করবে। এইগুলোর সাথে যদি তোমরা পরিচিত হও এবং এই চলকগুলার মান যদি তোমরা পাও, তাহলে পারে তোমরা কিন্তু অঙ্ক এই সূত্র দিয়েই করতে পারবা। একটা অঙ্ক বিভিন্ন নিয়মে করা যেতে পারে। এর সূত্র হচ্ছে প্রথমে আই সমান পি আর এন। এই মুনাফার অঙ্ক, সরল মুনাফা, যে সরল মুনাফা, এখানে মুনাফার অঙ্ক যেহেতু করাচ্ছি, সরল মুনাফা সম্পর্কে তোমাদের ধারণা দিই। সরল মুনাফা হচ্ছে সেই মুনাফা যে আমি কাউকে 1000 টাকা দিলাম 1 বছরের জন্য, সে আমাকে মুনাফা দেবে বা লাভ দেবে, প্রতি বছরে ওই 1000 টাকার উপরে 30 টাকা করে লাভ দেবে। তার মানে সে প্রতি বছরে কত দিচ্ছে? 30 টাকা। তাহলে 5 বছরে কত হবে? 5 30-এ 1 বছরে যদি 30 টাকা দেয়, 1 বছরে 30 টাকা দিচ্ছে, তাহলে 5 বছরে কত হবে? 5 30-এ 150 টাকা। এটা হচ্ছে সরল মুনাফা। আর পরের অধ্যায়ে যে 2.1 আছে চক্রবৃদ্ধি মুনাফা, আমি সেই বিষয়ে পরে যাব। তো একটা ধারণা দিয়ে রাখি, যেহেতু অঙ্ক শুরু হয়েছে। সরল মুনাফা আমি বললাম যে তুমি হচ্ছে 1000 টাকা দিলাম তাকে, 5 বছর পর প্রতি বছরে সে লাভ দিল 30 টাকা করে, 1000 টাকা। 2 বছরে দেবে 60 টাকা, 3 বছরে যদি 10 বছর পরে দেয়, তাহলে কি ওই সুদের হারটা, সুদের হার, সুদ বলতে আমরা বুঝি সুদ কথাটা এখানে আছে। সুদের হার হচ্ছে 1000 টাকা দিয়েছি, তা সে 1000 টাকা আমি নিয়েছি, নেওয়ার পরে তাকে আমি 1 বছর পর টাকাটা শোধ দিতে হলে 30 টাকা বেশি দিতে হবে। এই 30 টাকা মুনাফা, এটা হচ্ছে সুদের ভিতরে পড়ে। এই সুদটাকেই আমরা মুনাফা বলতেছি, এই লাভ। আচ্ছা, এটা আমি বললাম 1000 টাকায় 30 টাকা দিলাম 1 বছরে, 1000 টাকায় 30 টাকা দিলাম। আচ্ছা, যখন পার্সেন্টেজ উল্লেখ হবে তখন আমাদের হিসাব হবে কিন্তু 100 টাকার মধ্যে, সবসময় 100 টাকার মধ্যে। তো আমি এটা বুঝাচ্ছি সরল মুনাফা 1000 টাকায় দেওয়া হয়েছে, 1 বছর পর তাকে 30 টাকা বেশি। আর যদি এখানে 5 বছর পর তাকে দেওয়া হচ্ছে 150 টাকা বেশি। যদি 1000 টাকা, এখানে 1000 টাকা তার আসল টাকা ছিল, এটা কি পি, আসল টাকাটা পি। এই 1000 টাকা থেকে 5 বছর পর তাকে যোগ করে কত বেশি দিলাম? 150। তার মানে প্রতি বছরে 30 টাকা করে তাকে ইন্টারেস্ট, মুনাফা। দেখো এখানে কথাই চলে আসছে, আমরা জানি ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফা, যে ওখান থেকে কোনো বেনিফিট, কোনো লাভ আমি পাচ্ছি, তাই আয় প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে। আসলকে প্রকাশ করা হচ্ছে কি? পি দ্বারা। আসলকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? পি দ্বারা। পি মানে প্রিন্সিপাল, মানে মূল, প্রিন্সিপাল মূল, আসল টাকাটা হচ্ছে পি। তাহলে এখানে সুদের হারটা, লাভের হারটা প্রতি বছরেই 30 টাকা করে বাড়তেছে। এখন আমাদের অঙ্ক আসবে, আমাদের সমাধান করতে হবে বেশিরভাগ সৃজনশীল আকারে। ক নম্বরে যদি সরল মুনাফা থাকে, গ নম্বরে আসবে চক্রবৃদ্ধি মুনাফা। তো এই মুনাফার পার্থক্যটা বোঝায় আমি মেন অঙ্কে যাব। তো সরল মুনাফা বলেছি যে 1000 টাকায় প্রতি বছর সে 30 টাকা করে 1 বছর পর পর দিচ্ছে, এটা হচ্ছে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা আসবে যখন এই 1000 টাকা থেকে পরের বছরে কত হচ্ছে? 1000
30। পরের বছরে কত হলো? এক বছর পর টাকা হয়ে গেল 1030। তারপরে হচ্ছে আর এক বছর পর যে দ্বিতীয় বছর শেষে আমার সরল মুনাফাই হতো 1060 টাকা দ্বিতীয় বছরে। কিন্তু এখানে চক্রবৃদ্ধি মুনাফা যখন আমরা বলবো চক্রবৃদ্ধি তখন চলে আসবে, তখন লাভটা হবে ওই 1000 টাকায় 30 টাকা হিসাবে 1030 টাকার লাভ দেব, 1030 টাকার লাভ। তারপরের বছর, তাহলে 2 বছর পরে যে লাভ সহ টাকা হচ্ছে সেই টাকার আরো লাভ দিতে হবে। যে আমার লাভ এখানে 1 বছর পরে যদি 30 টাকা হয়, সেই 30 টাকা তখন মূল টাকা হয়ে যাবে। তো শিক্ষার্থীরা এখন মূল পর্বে আসা যাক। আমরা আলোচনা করছিলাম যে সরল মুনাফা সম্পর্কে। সরল মুনাফা লাভ ক্ষতির ধারণা তোমরা পেয়েছো। আমি বলেছি সরল মুনাফা তখন ইন্টারেস্ট সমান কি আসবে, এই সূত্র দিয়েছি আই সমান পি আর এন। আই সমান কি? পি আর এন। আই সমান পি আর এন। এখন মাথা তো তোমাদের মাথাকে যত কাজে লাগবে মাথা তত ক্লিয়ার হবে। তোমাকে যত অল্প জায়গায় রাখবো আমি, তুমি অল্পই শিখবা, বেশি শিখবা না। যত বেশি জায়গায় কাজে লাগাবো সেখান থেকে 20 জন 20 টাকা দিচ্ছে আর 2 জন 5 টাকা করে দিচ্ছে, কয় টাকা কোনটা বেশি হবে? 20 জায়গার 20 টাকা হয়ে গেছে। আর 5 জন তোমাকে 2 টাকা করে দিল, 10 টাকা হলো। তাহলে ওই 20 জনের যাই ভালো না এই 5 জনেরটা ভালো হবে? এই জন্য আমাদের জানার ইচ্ছা থাকতে হবে ব্যাপক। সেখান থেকে অল্প অল্প করে জানলেও আমরা বেশি কিছু অর্জন করতে পারবো। তো আই সমান আমি বলেছি ইন্টারেস্ট। আই সমান ইন্টারেস্ট, যেটাকে আমরা মুনাফা যদি দেওয়া থাকে সেটা পাবো মুনাফা বা লাভ। মুনাফা বা লাভ। বাংলা যদি আমরা না বুঝি, আমরা কিন্তু বাংলা না বুঝলে আমরা সমাধান করতে পারবো না। কারণ বাংলা, যে বাংলা আমি বুঝবো না ওইটা আরবির মতো হিন্দির মতোই লাগবে, উর্দুর মতোই লাগবে। ঠিক আছে, যেহেতু ওইটাও জানি না এটাও জানি না। আচ্ছা, তারপরে আই সমান কি দিয়েছি? পি আর এ। তাহলে পি সমান কি বলেছি শিক্ষার্থীরা? পি সমান তোমাদের আমি আগে বলেছি পি হচ্ছে আসল বা মূলধন। পি হচ্ছে আসল বা মূলধন। আসল বা মূলধন। তারপরে আর আছে, পি গেল, এবার হচ্ছে আর। আর তে রেট। আর তে রেট। রেট মানে হচ্ছে হার। আর তে হচ্ছে রেট। রেট মানে কি? হার, মুনাফার হার। এই হার বলতে গেলে সবসময় আমরা 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা, যখনই আর প্রকাশ করা হবে তখন আমরা জানবো ওই টাকাটা 100 টাকার 1 বছরের টাকা। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর যখনই আমরা হার লিখবো, এখন মুনাফার হার যদি আমি দিই 8%, মুনাফার হার আমি দিলাম 8%, তাহলে তোমাকে এই হার লেখার সময় 8% মানে কি? এটা 100 টাকায় 8 টাকা। 8% বা 8/100 এই কথাটা লেখা লাগবে। 8/100। এখানে যদি নাও লিখো, অঙ্ক করার সময় যখন হার বের করবা তখন সূত্রের ডান পাশে 100 গুণন হয়ে যাবে। আচ্ছা, সে প্রসঙ্গেও পরে যাচ্ছি। অঙ্কে যখন যাব, তাহলে আমরা এবার আছি এন। এন মানে আমরা যে কোনো সংখ্যা প্রকাশ করি। এন হচ্ছে নাম্বার, নাম্বার মানে সংখ্যা। তো এই অঙ্কে আমাদের এন মানে প্রকাশ পাবে এটা সময়, সেটা হচ্ছে কত বছর। 5 বছরের লাভ, 3 বছরের লাভ, 2 বছরের লাভ, এই যে কত বছর, এই প্রকাশটাকেই বলবো আমরা এন। এন বা সময়। এন কি হবে? সময়। আচ্ছা, এই সময় সম্পর্কে আরেকটু কথা বলি। এই সময়টা হচ্ছে এমন ভাবে আমাদের লিখতে হবে, যদি লেখা থাকে 2 বছর 6 মাস, তাহলে আমরা ওখানে কি 2 বছর 6 মাস লিখবো না। আমরা ওখানে ওই 6 মাসকেও বছর বানাই নেব। তাহলে কত হবে? 2 বছরে 2 বছরই গেল, 2 বছর।
আচ্ছা এখানে আমি 2 বছর দিলাম। আচ্ছা 6 মাসে কত বছর হয় শিক্ষার্থীরা? নিশ্চয় 6 মাসে হচ্ছে 12 মাসে যদি 1 বছর হয় 6 মাসে তাহলে 1 বছরের অর্ধেক হবে। তাহলে যে কোনো অর্ধেক প্রকাশ করতে আমরা এখানে 2.1/2 বছর লিখতে পারি, অথবা আমরা যদি 1.5 লিখি তাহলে কত হবে? 1.5। আর 2.5 লিখলে 2.5। 2 বছর 6 মাস হয়ে গেল। এটা তখন আমরা বছর লিখতে পারবো, কিন্তু এখানে 2.6 বছর লেখা যাবে না, কারণ আমরা এই 0.5 মানে যে কোনো মূল জিনিসের অর্ধেককে বোঝায়। 0.5 মানে কি? যে কোনো মূল জিনিসের অর্ধেককে আমরা বলি। যে আমরা যখন বলি যে 50 পয়সা, এখন তোমরা দেখো নাই, এখনকার সময়ে 50 পয়সা উঠে গিয়েছে, তো 50 পয়সা মানে 1 টাকার অর্ধেক, 100 পয়সায় 1 টাকা। যখন 50 পয়সা লেখা হয় তখন এই 0.50 টাকা লেখা হয়। তাহলে এখানে যখন হাফ কোনো কিছু লিখবো, অর্ধেক, তখনই 0.5 আমরা দিতে পারবো। তাহলে 2 বছর 6 মাস মানে কি 2.1/2 বছর, অথবা 2.5 বছর। তখন এন কে আমাদের ওইভাবে 2 বছরের 0.5 বছর বানায় নেওয়া লাগবে। তো শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমি তোমাদের অঙ্ক করে সৃজনশীল জ্ঞান দিয়ে সৃজনশীল অঙ্ক বোঝাবো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।